শিক্ষাসুলভ অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার। শনিবারের সন্ধ্যা ৬টা মানে শিক্ষাসুলভের সেটে আমরা কিন্তু হাজির। নতুন নতুন সমস্ত যারা অতিথিরা রয়েছেন, অর্থাৎ লেজেন্ড পার্সোনালিটিরা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি পথ চলার, এগিয়ে নিয়ে যাবার। কারণ আপনাদের, অর্থাৎ আপনাদের প্রশ্ন এবং আমাদের উত্তর সব কিছু মিলে এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। নেভার সে নো, নেভার সে আই ক্যান নট, এই দুটো কথা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার সাথে ইউ আর ইনফিনিট, অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং। স্বামী বিবেকানন্দ কেন বলেছিলেন জানেন? কারণ মানুষ এমন কোনো কাজ ছাড়া বা এমন কোনো বিষয় ছাড়া বা তার মনের জোর ছাড়া এগিয়ে চলতে পারে না, এবং মানুষই সব থেকে বেশি শক্তিমান। আর এই শক্তিমান মানুষ সার্বিক দিকে প্রসার ঘটাতে পারে, শুধু এক দিকে বা দুদিকে নয়। মানুষ চাইলেই সে সর্বশক্তিমান অধিকারীর মানুষ কিন্তু সফলতা বা সাফল্যের পথে এগোতে পারে। তারই এক প্রমাণ বহন করবে আজকের সন্ধ্যায় আমাদের সাথে যিনি রয়েছেন। এই মানুষটি, এই লেজেন্ড পার্সোনালিটি, এই বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি আমাদের সাথে রয়েছেন, তার সম্পর্কে এবার আমি একটু বলি। যিনি শুধু শহর শিলিগুড়ি নন, যিনি গোটা উত্তরবঙ্গে এক অন্য রকম কারিগর। এবার বলি কিসের কারিগর? ঠিক ধরেছেন, কারিগর তারাই হয়, অর্থাৎ যারা নতুন করে কিছু গড়ার স্বপ্ন দেখে, নতুন করে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। সেরকম একটি মানুষ, সেরকম একটি প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, যারা সব সময় যত্ন করে আদর করে নতুন শিক্ষক সমাজকে, শুধু শিক্ষক সমাজ বলবো না, এখানেই আমি কারেকশন করছি, আমরা সকলে না কোথাও যেতে যেতে এমন ভাবি যে প্রতিটি ছাত্র ছাত্রী পড়াশুনো অবশ্যই করুক, তার মানে শুধু যে শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠবে এমনটা কিন্তু নয়। তারা এগিয়ে চলতে পারে বিভিন্ন দিকের মধ্য দিয়ে, এগিয়ে চলতে পারে বিভিন্ন সৃজনের মধ্য দিয়ে, এগিয়ে চলতে পারে তাদের ক্রিয়েটিভিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে। তাই সব ক্ষেত্রে সফলতা রয়েছে। শুরুতে তাই বিবেকানন্দের কথাটি বললাম। আর এই মানুষটি যেহেতু কারিগর, তিনি গড়ে তুলেছেন একের পর এক নক্ষত্রকে আমাদের উত্তরবঙ্গের মাটি থেকে, আমাদের শহর শিলিগুড়ির বুক থেকে। নামগুলো বলবো একে একে, তবে তার আগে এই বিশিষ্ট মানুষটির সাথে আমরা পরিচয় করে নিই আজকের এই শিক্ষাসুলভের সেট থেকে। আজ আমরা পেয়ে গেছি সকলের পরিচিত ভাইদা, তথাকথিত ক্রিকেটের একজন বড় মাপের সফল মানুষ, ক্রিকেটের কোচ জয়ন্ত ভৌমিক দাদাকে, জয়ন্ত ভৌমিক স্যারকে এবং জয়ন্ত ভৌমিক বাবুকে ধন্যবাদ জানাই। অসংখ্য শুভেচ্ছা আমাদের এই সেটে সময় দেওয়ার জন্য। ভীষণ ব্যস্ত কর্মকাণ্ড দাদা, তার মাঝে কিন্তু আমাদের এই সুন্দর এই সময়টাই আজকের সন্ধ্যায় দেওয়ার জন্য আমরা সত্যি ভীষণভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর তোমার হাতে গড়া বা আপনার হাতে গড়া যেই সমস্ত মানুষগুলোর কথা আমি একটু আগে বললাম, তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা তাদের সাফল্যের শিখরে রেখে আমাদের কিন্তু নাম দিয়েছে, আমাদের গর্বে বুক ভরিয়ে দিয়েছে। সমস্ত বিষয়গুলো প্রেক্ষাপট রয়েছে, কাছে রয়েছে। তার আগে আমি শুরুতে দাদার কাছে প্রথমে যেই প্রশ্ন উত্তর পর্বে যাই, এক এক করে জানবো, এক এক করে শুনবো। আর চেহারা দেখে এবং নাম শুনে আমি জানি পর্দার ওপারে যারা রয়েছেন বা স্মার্টফোনের ওপারে যারা রয়েছেন, তারা সকলেই বুঝতেই পারছেন যে আমাদের আজকের এই বিষয়টি নিয়ে যে আলোচ্য বিষয় প্রশ্ন উত্তর পর্ব, সবটা ঘিরে রয়েছে খেলাধুলা সংক্রান্ত। কারণ এখনকার দিনে না কোথাও যেন হারিয়ে যেতে বসেছে মানুষের একেবারে মেজাজ, মানুষের একটা সত্যতভাবে চলনশীল এই সমাজের এগিয়ে চলার কিছু যান্ত্রিক প্রবণতা, তাই না? এই সমস্ত কিছুকে দূরে ফেলে, দূরে সরিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি,
কিভাবে মাঠকে প্রিয় করতে পারি, কিভাবে এগিয়ে চলতে পারি, তার কিছু নিদর্শন, তার কিছু দিক আজ তুলে ধরবেন এই লেজেন্ড পার্সোনালিটি জয়ন্ত ভৌমিক। তার কাছে সরাসরি যাই। প্রথমে বলি, উত্তরবঙ্গের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ হিসেবে আপনার যথেষ্ট সুখ্যাতি রয়েছে, দেশ বিদেশে রয়েছে, সকলেই এই নামটি প্রায় জানে। আপনার ঝুলিতে অনেক সফলতাও রয়েছে, আমি একটু পরে দর্শকদের জানাবো। ক্রিকেট বোর্ড অফ বেঙ্গলের আপনি একজন একনিষ্ঠ সদস্য রয়েছেন, ছিলেন এবং থাকবেন। এবং তার সাথে এই যে সব কিছু মিলে আমরা সকলে সবসময় পেশাকে বেছে নিই, কেউ ডাক্তারি পেশা, কেউ শিক্ষকতার পেশা, কেউ ইঞ্জিনিয়ারিংয়ের পেশা, সব কিছুকে বাদ দিয়ে এই যে খেলাধুলোর মধ্যে আসা, প্রথমে জানতে চাই এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন এবং এটাকে নিয়ে যে একটা সফল হওয়া যায় এবং সমাজকে অনেক কিছু দেওয়া যায়, এই ভাবনাটা কোথা থেকে এলো? অবশ্যই পড়াশোনার শুরুতে একটা তো ইচ্ছে ছিলই যে পড়াশোনা করে একটা, যেটা আপনি বললেন বা তুমি বললে, যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু। তবে ছোটবেলার থেকে বাড়িতে একটা জিনিস সবসময় ফলো করেছি, দেখেছি। আমার পরিবার ছিল খেলোয়াড় চিত্ত পরিবার, খেলাধুলার সাথে যুক্ত। আমাদের যত ভাই বোন ছিলাম প্রত্যেকেই খেলার মধ্যে যুক্ত থাকতো। আচ্ছা। এবং অনুপ্রেরণা সেখান থেকেই পাওয়া। এবং ছোটোর থেকে দাদাদের যখন দেখতাম ফুটবল খেলছে সিজনে, তখন তো সিজনাল খেলা ছিল, ফুটবল একটা বর্ষা গরমে হতো, শীত পড়তে ক্রিকেট বা আদার্স অন্য কিছু। দাদাকে অন্য খেলাও খেলতে দেখেছি, বক্সিং, অ্যাথলেট সব কিছু। তো সেখান থেকে খেলাধুলার মাঠে যে আমি যাব না, এটা তো কোনো জন্য হতে ছিল না। মানে বাড়ির পরিমণ্ডলটাই খেলাধুলার সাথে যুক্ত ছিল। মাঠে না গেলে হয়তো কোনো প্রশ্নের সম্মুখীন হতাম যে মাঠে না গিয়ে কি করছি। সুতরাং সেখান থেকেই প্রেরণা, অনুপ্রেরণা যেটাই বলা যাক, আমার শুরুয়াত সেখান থেকে। তারপর নিজেকে আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে গেছি। আচ্ছা। আর এই এগিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে তার মানে পারিবারিক পরিবেশ একটা বড় বিষয়। আর আচ্ছা, কি মনে হয় এই যে এখন আমরা বেশিরভাগ অভিভাবকেরা কিন্তু যে খেলাধুলোটা একটা সফলতার মাধ্যম হতে পারে, এই ভাবনাটা আমাদের মাথাতে খুব কম আসে। আমরা সচরাচর বাচ্চাদেরকে মানুষ করতে গেলে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শিক্ষক শিক্ষিকা হতে হবে, এই ধরনের ট্রিটমেন্টগুলো বেশি দিয়ে থাকি বা বলে থাকি। সেক্ষেত্রে এই যে খেলাধুলো নিয়ে এগিয়ে যাওয়া, সব কিছু মিলে মানে আপনার কি মনে হয় যে এই বিষয় থেকে একটু বেরিয়ে এসে আলাদাভাবে চিন্তা ভাবনা করা উচিত? কি বলবেন নতুন প্রজন্মের জন্য? একদম চিন্তা ভাবনা অবশ্যই করা উচিত। তা আমরা জানি, এবং এটা অতি একটা সিম্পল একটা আমি কোশ্চেনই বলবো, প্রশ্ন বলবো, কেননা প্রত্যেক মানুষই জানে যে খেলাধুলো, সে যে কোনো খেলা, আমি প্রত্যেকটি খেলাকে সমান গুরুত্ব দিয়ে বলছি। মানে শিক্ষার একটা প্রধান একটা অঙ্গ বলা যেতে পারে, শিক্ষার একটা মেজর পার্ট যেটাকে বলবো খেলাধুলো। সুতরাং খেলাধুলা ব্যতীত যেমন শিক্ষা হতে পারে না, তেমনি শিক্ষা মধ্যে খেলাধুলা নেই এটাও হতে পারে না। অভিভাবকদের সবসময় ভাবনা চিন্তা করা উচিত যে খেলাধুলো শিক্ষাকে কতটা সাহায্য করতে পারে, কেন পারে, নিশ্চয়ই আমি পর বিস্তারিত বলবো। সেটা প্রত্যেক অভিভাবকের চিন্তা করা উচিত। আগামী দিনে অবশ্যই চিন্তা করা উচিত যে ছেলে বা নিজের সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সে যে কোনো ব্যাপারেই হোক। সে যদি পড়াশোনার ব্যাপারও হয়, পড়াশোনা একটা লাইনে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা বা ইচ্ছে থাকে, সেখানে খেলাধুলা যে একটা প্রধান অঙ্গ, সেটা সবসময় মাথায় রাখতে লাগবে। একদম। এই কারণে বোধহয় স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন বিদ্যা এবং শিক্ষা দুটো আলাদা জিনিস, তাই তো? মানে বিদ্যাটা আমরা পুঁথিগতভাবে ঘরে বসে মুখ বন্ধ করে পড়ছি, কিন্তু শিক্ষা লাভ করিনি। আসল শিক্ষাটা বোধহয় খেলার মাঠে গিয়ে লাভ করা সম্ভব হয়। মানে পারিপার্শ্বিক পরিবেশের সাথে যতটা সোশ্যালাইজেশন ঘটবে, ততই আমাদের শিক্ষা লাভ ঘটবে। আর এই শিক্ষা লাভ যত বেশি হবে, তত কিন্তু আমরা অনেক এগিয়ে যাওয়ার সুগম পথকে জীবনের একেবারে ত্বরান্বিত করতে পারবো। আর সত্যি এখন অ্যাক্টিভিটি লার্নিং, এই ধরনের খেলাধুলো লার্নিং বিষয়ভিত্তিক হয়েছে, বিভিন্ন সরকারের পক্ষ থেকে তা একটা পাঠ্যক্রমের বিষয় হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে। এটা অবশ্যই খুব ভালো একটি দিক, যেখানে দাদাও বলছে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে চলা দরকার। শিক্ষার একটা পার্ট তো সবসময়, মানে খেলাধুলার একটা পার্ট তো শিক্ষার মধ্যে ছিলই। এখন আরো নতুনভাবে মডারেট হয়ে খেলাধুলাকে শিক্ষার মধ্যে কিভাবে আরো মেলবন্ধন ঘটানো যায়, খেলাধুলা এবং শিক্ষাকে, সেটা নিয়ে চিন্তা ভাবনা যেটা হচ্ছে, অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এই চিন্তাটা যাতে ফলপ্রসূ হয়, এটা অভিভাবকদেরকেও বলবো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে খেলাধুলো করলে পড়াশোনায় যে ক্ষতি হবে, এই একটা ভাবনা আছে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু একদমই ভুল।
খেলাধুলা শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না, বরঞ্চ খেলাধুলা করলে পরে শিক্ষার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা পাবে, অনেক অনেক তার অগ্রাধিকার পাবে। যেমন তার শারীরিক বিকাশ ঘটবে, মস্তিষ্কের বিকাশ ঘটবে, তার মন ভালো হবে, সে সবার সাথে মিশতে শিখবে ছোটোবেলায়। এই জিনিসগুলোর যে অভাব থাকে, এবং ভালো পড়াশোনা হতে গেলে তেমন যেমন মস্তিষ্ক ফলপ্রসূ হতে লাগবে, বিকাশ ঘটতে লাগবে, শরীর ঠিক রাখতে লাগবে। এই খেলাধুলার মাধ্যমে কিন্তু সেই জিনিসটাকে অনেক স্ট্রং করা যায় এবং অনেক মজবুত করা যায়। এই কারণে আমরা এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবতে পারি। তবে তার আগে আমি একটু ছোট্ট করে আপনাদের বলি, আমাদের আজকের এই অনুষ্ঠানে নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি, শিলিগুড়ি। আর এই মুহূর্তে আমরা 40 মিনিটে লাইভে থাকছি আপনাদের সাথে। আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি প্রয়োজন। আর আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে গেলে যেই ফোন নম্বরটিতে আপনারা ফোন করবেন, একবার বলছি 0353246194 এই নম্বরটিতে, এই নম্বরে সরাসরি ফোন করে আপনাদের কোনো প্রশ্ন উত্তর বা আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে হলে সরাসরি কিন্তু আপনারা এই লেজেন্ড পার্সোনালিটির সঙ্গে কথা বলতে পারবেন আমাদের সাথে এই মুহূর্তে। আর ফেসবুকের সিসিএন বিনোদনের পাতায় যে কোনো সময় অনুষ্ঠানটি আপনারা কিন্তু দেখতে পাবেন, সম্প্রচারিত হচ্ছে। এবার চলে যাই দাদার যে জীবনের অ্যাচিভমেন্টগুলো রয়েছে, আসলে লিস্টটা অনেকটা লম্বা। আমি 2-3টে জাস্ট তুলে আপনাদের বলি। উত্তরবঙ্গ সম্মান ফ্রম এবিডি এবিপি প্রাইভেট লিমিটেড, ক্রিকেট দর্পণ সম্মান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি তার যে ঝুলিতে যেই সম্মানগুলো রয়েছে, কাল রাতে দাদার সাথে আলোচনা করছিলাম যে এতগুলো বোধহয় 40 মিনিটে তুলে ধরা সম্ভব হবে না। তার মানে বুঝতে পারছেন তো এই কারিগর মানুষটিকে আমি কেন বলেছি। একের পর এক গর্ব রয়েছে, উঠে এসেছে নক্ষত্র। এবার আসি তাদের কথাই, শুরুতে বলছিলাম আমি যেই কথা, আমাদের তথাকথিত দেশের যে বিখ্যাত খেলোয়াড় দলের শহর শিলিগুড়ির গর্ব। প্রথমেই বলি ঋদ্ধিমান সাহা, একটি নাম। আরও একটি নাম পাচ্ছি আমরা কমল হাসান মন্ডল, যাও দাদার হাতে তৈরি। আরও একটি নাম রয়েছে দেবব্রত দাস, তাও দাদার হাতে তৈরি। আরও অনেক নাম রয়েছে, আমরা তার মুখে থেকেই শুনবো। এই যে ব্যক্তিত্বরা উঠেছেন, এই যে খেলোয়াড়েরা উঠেছেন, তারা শুধু নিজের জন্য ওঠেননি, তারা গর্বে বুক ফুলিয়ে দিয়েছেন আমাদের দেশের। এবং নেপথ্যে যে মানুষটি রয়েছেন তিনি কিন্তু জয়ন্ত ভৌমিক। এবার বলুন, এই যে ঋদ্ধিমান থেকে শুরু করে দেবব্রত দাস, আমি 2-3টে নাম দর্শক বন্ধুদের বললাম, আরও আপনার তালিকায় থাকলে আপনি জানান কিভাবে সম্ভব হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে, এবং তার সাথে সাথে এটাও বলবেন পড়াশুনোতে কি তারা একদম করেনি, পড়াশুনোটাও কিন্তু তারা করেছেন। দুয়ের সম্মিলিত প্রয়াসে কিভাবে এগিয়ে গেছে তারা, কিভাবে আপনি তাদের গাইড করেছেন? ছাত্রদের মধ্যে ঋদ্ধিমান অবশ্যই সেরা, আমি যদি তার যোগ্যতা উচ্চতা নিয়ে মেপে বলি। আচ্ছা, কামাল হাসান মন্ডল, দেবব্রত দাস, অভিষেক চৌধুরী, আচ্ছা, পার্থসারথী ভট্টাচার্য, মিথিলেশ দাস, সেওয়া জানোয়ার, নাম বলে আমি শেষ করতে পারবো না। যারা এরকম অজস্র দেশ দেশ রাজ্য এবং এমনও অনেক ছাত্র আছে যারা এখানে শুরু করে অন্য স্টেটে গিয়ে খেলেছে, এমনও ছাত্র আছে আদার স্টেটে গিয়েও নিজেকে ওখানে প্রমাণ করতে পেরেছে যে সে একটা ভালো খেলোয়াড়, ভালো হাতেখড়ি। হ্যাঁ, সেখানেও সেরকম অনেক স্টুডেন্ট আছে। তবে এদের শুরুয়াতটা যখন হয়েছিল তখন, এখন বলতে কি, এখন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে পরিবেশ, এখনকার সমাজের যে ধরনের, বিশেষ করে কোভিডের পর থেকে যে ধরনের এই অনলাইন ক্লাস যে বাচ্চাদের মধ্যে যে শুরু হয়েছিল, যেটা আমি মনে করেছি, তাদের এই যে নেট মোবাইলের যে প্রবণতা, এই একটা মাঠে আমি অনেক ফিল করি যে বাচ্চাদের এর মধ্যে মোহ অনেকটা বেড়ে গিয়েছিল। সেখান থেকে বের করতে আমাকে অনেক কষ্ট হচ্ছে। তাই আগেকার যেসব ছাত্র যারা আজকে যেটা গর্ব করছে, নট অনলি আমি, সারা শিলিগুড়ির অবশ্যই গর্বিত। এই জন্য এদের মধ্যে ধরুন রিচার কথা আমি বলবো, রিচাও যেভাবে তৈরি হয়েছে, রিচাও শিলিগুড়ির মেয়ে, এই সব মিলিয়ে মানে যে শিলিগুড়ির যে একটা গর্ব, তখনকার প্রজন্ম এখনকার প্রজন্মের মধ্যে একটা ফারাক আছে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে অভিভাবকদের একটা বিভিন্ন রকম চিন্তা ভাবনার তারা শিকার হচ্ছে ছাত্ররা, যেগুলো নিয়ে আমি বলবো, অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবো। তবে এই ধরনের যেসব স্টুডেন্টরা ছিল তারা বরাবরই অনেক ডিসিপ্লিন ছিল, তারা নিয়ম শৃঙ্খলা মানত, তারা তাদের সময় নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতো। যেটা আপনি বললেন যে পড়াশোনা খেলাধুলা কি করে দুটোকে মেলাতো, তবে এরকম কোশ্চেনও আসতো যে সারাদিন খেললে হবে কিনা। অবশ্যই তাকে তো পড়াশোনার মধ্যে কিছুটা, তাকে পড়াশোনার মধ্যে সময় দিতেই হয়। তবে এমন স্টুডেন্ট ছিল বা আছে, এবার এরা প্রত্যেকেই, যাদের কথা আমি বলেছি বা আপনি যেগুলো বললেন, এদের মধ্যে পড়াশোনা প্রত্যেকেই করতো। কেউ হয়তো
যেমন খেলাধুলায় থাকে না, একজন অনেক লেভেল উপরের প্লেয়ার, একজন হয়তো দেশের হয়ে খেলেছে, রাজ্য দলে খেলেছে, এমনি পড়াশোনা এরকম স্ট্যান্ডার্ড থাকে, তেমনি প্রত্যেকেই তাদের পড়াশোনার মধ্যে সজাগ ছিল, সাথে সাথে খেলাধুলোর সজাগ। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে এখনকার থেকে আগেকার স্টুডেন্টদের মধ্যে একাগ্রতা অনেক বেশি ছিল, যেটা এই মুহূর্তে ফিল করি, এবং গার্জিয়ানরাও এর মধ্যে বিভিন্ন রকমভাবে ইনভলভমেন্ট হয়ে যায়। সেটাও আমি বলবো গার্জিয়ানদের কতখানি ইনভলভমেন্ট হওয়া উচিত, কতখানি উচিত না, সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। তবে এখনকার প্রজন্মের মধ্যে যে সে ধরনের মেরিট ট্যালেন্ট নেই তা না, আছে, তবে এদের মধ্যে আগেকার মতন সেই প্রবণতার কিন্তু একটু আমি খামতি সবসময় দেখি। তার মানে কিন্তু দাদা এটা বলতে চাচ্ছে যে কোথাও অভিভাবক এবং অভিভাবিকাকে বোধহয় আরেকটু বেশি সচেতন হওয়াটা প্রয়োজন। খুব বেশি ইন্টারফেয়ারেন্সটা না করলে তারা হয়তো সঠিক গাইডেন্সে যদি এগিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটা খুব তাড়াতাড়ি কয়েক ধাপ এগিয়ে যায়। আমার অভিজ্ঞতা কিছু আমি শেয়ার করছি। বললাম আমি আগে আর এখনকার কথা বলছি। আগের অভিভাবকরা এসে স্টুডেন্টকে দিয়ে বলে যেত যে দিয়ে গেলাম খেলাধুলার মাঠে, বিশেষ করে ক্রিকেটে, আমার দায়িত্ব তাকে যোগান দেওয়া, দ্যাট ইজ তার খেলাধুলার যেসব সরঞ্জাম বা লাগবে, বাট আদার সব কিছু আমাদের উপরে ছেড়ে দিয়ে যেত। এবং এটাও আমি বলতাম যে যখন এখানে দিয়ে গেছেন আপনাদের তাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, তার খেলাধুলার ক্ষেত্রে যেসব লাগবে বা যদি কোনো রকম সমস্যা তৈরি হয়ে থাকে, খেলাধুলা পড়ার মধ্যে যদি কোনো রকম সমস্যা জটিলতা সৃষ্টি হয়, সেটা বলবেন, সেটা আমি ক্লিয়ার করে দেব। সেই হিসাবে আমি গার্জিয়ানদেরকে বলবো। আর এখনকার গার্জিয়ানরা কিন্তু আগেকার গার্জিয়ানরা সেই জিনিসটা মেনে চলতো, যার জন্য সাফল্য অনেক বেটার ছিল। আচ্ছা, শিলিগুড়ির থেকে সে ধরনের খেলোয়াড় উঠেছে। হ্যাঁ, এখনকার গার্জিয়ানদের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা আছে। এখনকার একরকম গার্জিয়ান আছে যারা ছেলেকে বা মেয়েকে ভর্তি করে তাদের চিন্তাধারা কি করে সচিন, রাহুল কিংবা বিরাট কোহলি করবে। আচ্ছা, বিরাট কোহলি এই উদ্দেশ্য নিয়ে তাদের ভর্তি করা। এবং তাদের মধ্যে আরও অনেক কোশ্চেন আছে। তারা বলে যে স্কুল থেকে এসে টাইম পায় না, তাকে কখন প্র্যাকটিস করাবো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আমি গার্জিয়ানদের সাথে কোনো সময় আমি ইন্টারাপ্ট সেভাবে করি না। আমি বলবো যে আবার এমনও গার্জিয়ান আছে যারা তাদের স্টুডেন্টকে, তাদের ছেলে মেয়েকে এখানে আমার আয়ত্তাধীন জায়গায় যেখানে ওরা যোগ দেয়, অ্যাটেন্ড করে, ভর্তি হয়, আমি এতটুকু বলি যে এখানে দিয়ে গেছেন, চিন্তাভাবনা আমাদের আছে। অনেক গার্জিয়ান আছে বলে আমি আমার ছেলেকে বা ছাত্রকে এখানে আপনাকে দিয়ে গেলাম, আপনার স্টুডেন্ট, যে ও কতটা খেলবে তার ব্যাপার মেয়ের আছে। আমি চাই ও ভালো ডিসিপ্লিনড হয়ে বড় হোক। একদম। ও বাড়িতে খুব জেদ করে, সেটা যাতে ওর কমে, সমাজে যাতে ও নিজেকে মাথা তুলে দাঁড়াতে পারে, ব্যবহার শেখে। এই ধরনের বাড়িতে খুব জেদ করে, বাড়িতে কারোর সাথে শেয়ার করে না কোনো কিছু। ধরুন যারা আমি বলছি বিলো 6-7 বছরের বাচ্চারা, এরম ছেলেদেরকেও পাই। এবং তাকে আমাকে অবশ্যই 2 মাস পরে 1 মাস পরে আমি বলতে শুনেছি যে না, আমরা যেগুলো ওকে বলে দিয়ে গেছিলাম, যেগুলো ওর প্রবলেম, সমস্যা অনেক মিটেছে। তখন নিজের প্রতি আমার একটা আস্থা আসে যে নিশ্চয়ই গাইডেন্সটা ঠিক করতে পেরেছি। সুতরাং এমনও ব্যাপার আছে, স্কুলের প্রবলেম আছে। স্কুল 3টের সময় ছুটি হয়, বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মাঠে আসে। আমি দেখেছি বাচ্চাকে নিয়ে ওর মা এসছে ভর্তি করার পরে, যখন এ ধরনের কথা বলছে ও কখন প্র্যাকটিস করবে, 3টে এসে বাড়িতে রেস্ট নিয়ে কিছু টিফিন করে ও কখন যাবে, ওকে তো আমি এভাবে পারবো না। আমি দেখছি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওর কেমন যেন মুখটা যেমন কেমন হয়ে গেল। ওখানে মাকে বলতে যাচ্ছে যে না, আমাকে খেলার মাঠে দাও, আমি আসবো, মাঠে খেলবো। অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা কোনো সময় এরকম ভাববেন না যে খেলাধুলার সাথে যুক্ত হলে পড়াশোনার ক্ষতি হবে। এই কনসেপ্ট একদম ভুল। এই চিন্তা ভাবনাটা ছেড়ে আপনার বাচ্চাদেরকে আপনি অবলয় যে কোনো খেলা হোক, যে কোনো, আমি দাবার থেকে আরম্ভ করে যে কোনো গেম, ইনডোর আউটডোর যতগুলো গেমস আছে সবের মধ্যে তাদেরকে ইনভলভ করুন। যে
তা আপনার ছেলে বা মেয়ে যার মধ্যে ইন্টারেস্টেড সেগুলোর মধ্যে আপনি সবসময় তাকে সেভাবে এগোতে দিন, আরো এগোতে দিন। আর সত্যিই তাই, খেলাধুলো কিন্তু প্রাণবন্ত করে তোলে আমাদের মনকে। আমরা এখনো পর্যন্ত আমাদের যে প্রজন্মটা আমরা রয়েছি, আমরা খেলাধুলোর মধ্য দিয়েই কিন্তু বড় হয়েছি, কিন্তু তার মানে কি আমরা এগিয়ে যেতে পারিনি? পেরেছি। আর এই ইন্টারফিয়ারেন্সের ব্যাপারে আমারও মনে পড়লো, আমাদের অভিভাবকেরাও কিন্তু পুরো স্কুলে গিয়ে, বা ইভেন আমার মনে পড়ে আমার বাবা লাস্ট চাকরি পাওয়ার পরেও সেই স্কুলের হেডমিস্ট্রেসকে বলে এসেছে, আপনার হাতে দিয়ে এসেছি, আপনি পারলে, আপনার চাইলে আপনি মারতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। যেখানে চাকরি পেয়ে যাওয়ার পরে সেই হেডমাস্টারকে এই কথাটি আমার বাবা বলে আসলো। তো এই মানসিকতাটা আমার মনে কত হারিয়ে যাচ্ছে। হয়তো আমরাই আমাদের বাচ্চার ক্ষেত্রে এই লিবারাল মানসিকতাটা দেখাতে পারবো কিনা, একটা প্রশ্ন চিহ্নের মুখে। খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন আজকে জয়ন্তবাবু, যেটা বললেন ভীষণ ভালো একটি কথা। সত্যি এবং আমি একটু বুঝি, এবং অবশ্যই যখন আমাদের কাছে দিয়ে যাবে, আমাদেরও দায়িত্ব আছে তাকে ওভারঅল গাইড করা। তাকে খালি দিয়ে গেল, ও এসে দৌড়াদৌড়ি করে চলে গেল না, তাকে সে যতক্ষণ অবধি মাঠে থাকবে তাকে ওভারঅল গাইড করা। আমি সেগুলোই ফলো করি, যে এই বাচ্চাগুলো যারা এসছে, ধরুন এমনও আছে 4 বছরের বাচ্চাও আছে। আমি খালি শিলিগুড়ি না, আমি শিলিগুড়ির বাইরে বিভিন্ন জায়গায় আমার যোগাযোগ আছে। আমি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাই। যে বলছিলাম আমি প্রচার বিমুখ, আমার ভালো লাগে না যে আমি কোনো জায়গায় গেছি আমি প্রচার করতে না করি। আমার যেটা শিক্ষা আমি পেয়েছি আমার গুরুর থেকে, অন্তত খেলাধুলোর, সেগুলো যাতে অন্য জায়গায় ছড়িয়ে দিতে পারি। খালি শিলিগুড়ি না, অন্তত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তার চেষ্টা করি। তা এই যে বাচ্চাগুলোকে অন্তত ওভারঅল দেওয়ার পরে তাকে ওয়াচ করা, দেখা, এবং তার অভিভাবক যখন আমাকে এসে বলবে 1 মাস 2 মাস পরে আপনি কি দেখলেন, যাতে আমি বলতে পারি, এই জন্য আমারও ওদের প্রতি ওয়াচ সেভাবে থাকে। প্রত্যেকটি যত স্টুডেন্ট থাকুক, 100 200 300 400 যতই হোক, আমি প্রত্যেকটি স্টুডেন্টের উপরে আমার যারা জুনিয়রদেরকে আমি বলে রাখি, আমিও ফলো করি যে ওর ডেভেলপমেন্ট কতটুকু হলো, ও কিছু আগের মতন জেদ করছে কিনা, ও সবার সাথে মিলতে পারছে কিনা। অভিভাবকরা বলে বাইরে কারোর সাথে শেয়ার করে না, বাচ্চা খুব শেয়ার করে না, কারণ এখনকার দিনে একটা দুটো বা বাচ্চা হওয়ার জন্য, এই জন্য ওটা মনে হয় বেশি গ্রো হয়েছে এটা। তবে ও কোনো কিছু কাউকে শেয়ার করে না, জেদ করে। তো আমাকে যখন আমার ভালো লাগে যখন সেই অভিভাবক আমাকে বলছে যে না, আমার ছেলে বা আমার মেয়ে এখন অনেক সবার সাথে শেয়ার করছে, কথা বলছে, এই যে এতটুকু উন্নতি হয়েছে, আমি 1-2 মাসে আমি খুশি। এইটা শুনতে সত্যি তখন আলাদা ফিলিংস আসে, এটা একটা আলাদা সার্থকতা। আর এক্ষেত্রে আমি একটা নির্বাচনের কথা বলবো। মানে এই যে ক্রিকেট কোচিং সেন্টারগুলো রয়েছে, যেখানে রয়েছে শহর উত্তরবঙ্গ সহ শিলিগুড়ি, বলবো শিলিগুড়ি অবশ্যই, আর অভিভাবক বা অভিভাবকদের নির্বাচন কতটা প্রয়োজন? মানে সমস্ত যে কোনো জায়গাতেই কি ভালো কোচরা রয়েছেন কিনা, বা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, সেক্ষেত্রে নির্বাচনটা কি একটা বড় বিষয়, নাকি যে কোনো জায়গাতেই আমরা অ্যাডমিশন দেওয়াতে পারি? না, একদম নির্বাচনটা অবশ্যই বড় বিষয়। কারণ আমি জানি, আমি বিভিন্ন সেমিনারে গিয়ে আমি ভালো জায়গায় যেখানে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি, বা আমি বলেছিলাম যে আমাকে এসব প্রশ্ন করাতে আমাকে উত্তর দিয়েছিল যে ভুল শেখানোর থেকে না শেখানো ভালো, ভুল শেখানো ক্রাইম। ঠিক। আমি যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি আমি তাকে যদি একটা অঙ্কের ফর্মুলা ভুল শেখাই, বা কোনো কিছু ভুল শেখাই, ইংরেজি গ্রামার ভুল শেখাই, দ্যাট ইজ ওর লাইফ স্পয়েলড হয়ে গেল। তেমনি খেলাধুলাও এরকম। আমি বলছি ক্রিকেট বা যে কোনো খেলার মধ্যে তো তার একটা সিস্টেম আছে, টেকনিক আছে, গাইডেন্স আছে। আমি বলবো না প্রত্যেকে এক টাইপের শিক্ষা দিতে হবে, ফলো করে ইন্ডিভিজুয়ালি এক একজনকে আলাদা কিছু বলার ব্যাপার থাকে। সুতরাং এটা একটা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই বুঝতে হবে যে এইখানে গাইডেন্স কেমন, ডিসিপ্লিন কেমন। আচ্ছা, এটাই বা গার্জিয়ান বা অভিভাবকেরা কিভাবে সেটা বুঝবেন? আজকাল তো বিজ্ঞাপনের একটা চমকদারি রয়েছে যে এখানে আসতে হলে এই হবে সেই হবে, বা বিভিন্ন রকম জায়গায় নিয়ে যাওয়া হবে। ভীষণ একটা চমকদারি ব্যাপার তো কাজ করেই এখন আমাদের যেটা চলছে সোসাইটিতে। সেক্ষেত্রে গার্জিয়ানরা কিভাবে বুঝবে, মানে সেটা সঠিক তথ্য কোথা থেকে পাবে? সেটা গার্জিয়ানদের সাথে সঠিক তথ্য সেটা বুঝে নিতে হবে, এবং সেটা তো আর আমি বলতে পারবো না যে এখানে যান, এখানে যান, এখানে ভালো, এখানে ভালো। এবং এটা গার্জিয়ানরা যারা সত্যিকারের খেলাধুলা সম্বন্ধে ওয়াকিবহাল, এবং যে ছেলেকে বা মেয়েকে যেখানে পাঠাবে যে কোনো সেন্টারে, সেখানে যে তাকে বুঝতে হবে যে সেই জায়গাটার পরিবেশ কেমন, সেই জায়গাটার আবহাওয়া কেমন, সেই জায়গাটার ইনফ্রাস্ট্রাকচার কেমন, সেই জায়গাটার গাইডেন্স কারা করছে, যারা গাইড করছে তারা কেমন ডিসিপ্লিন, তারা কিভাবে গাইড করছে, এগুলো নিশ্চয়ই তাকে জানতে হবে, জেনে বুঝতে হবে। বা স্কুলে যেমন ছাত্ররা তাদের ছেলেমেয়েরা যখন স্কুল থেকে ফেরত বাড়ি আসে, নিশ্চয়ই গার্জিয়ানদের সাথে তাদের কথাবার্তা হয় যে
টিচার সম্বন্ধে তারা নিশ্চয়ই বলে, বা স্কুল সম্বন্ধে যে স্কুল কতটা ভালো, কতটা কি, এগুলোও যেমন তাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে একটা শেখার ব্যাপার, সেই গাইডেন্সটা তারা পান। এমনি অবশ্যই এটা দেখুন, আমি পড়া আর খেলাকে আমি কোনো অংশে আমি এক লাইন, একই জিনিস, দুটো রুট আলাদা, দুটো আলাদা, বাট ওয়ে সিস্টেম প্রত্যেকই এক। যদি তাকে সত্যিকারের খেলোয়াড় তৈরি করতে লাগে, তাকে গাইডেন্স দিতে লাগে, তাকে ফোকাস ঠিক করতে লাগে, তাহলে নিশ্চয়ই এই যেগুলো কথা বলছি এর সাবস্টিটিউট কোনো কথা হতে পারে না। এইভাবেই ফলো করতে, একদম ফলো করতে হবে। গার্জিয়ানদের, অভিভাবকদের বুঝতে হবে কোন জায়গাটা তার জন্য ফলপ্রসূ, কোন জায়গাটা গেলে তে সঠিক সে জিনিসটা পাবে, একদম সঠিক শিক্ষাটা পাবে, যাতে তার মধ্যে যদি মেরিট থাকে সেই মেরিটটা যেন ফুলভাবে বেরোতে পারে। আচ্ছা, আমাদের কথা বলতে বলতে কিন্তু প্রায় অর্ধেকটা সময় শেষ হলো, মানে 20 মিনিটটা শেষ করে দিয়েছি, আরও কিছুটা টাইম রয়েছে আমাদের হাতে। তো এখন একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। আমাদের অনুষ্ঠানের নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি, শিলিগুড়ি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। চটপট আজকের এই বিশিষ্ট মানুষটিকে নিয়ে ফেরত আসছি, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কামধনু NXT, কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি সেলুন। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। তেরে কাঁধে হরিয়ালি ছোড়ে सरसराती, ये नदियाँ तेरा गहना है, सागर का दर्पण है। ফিরে এলাম বিরতির পর আজকের বিশিষ্ট মানুষটিকে সাথে নিয়ে। সেই মানুষটির সাথে আমরা আজ আলাপচারিতায় প্রশ্ন উত্তর পর্বে রয়েছি। তিনি জয়ন্ত ভৌমিক, ক্রিকেটের একজন বড় মাপের কোচ, যার হাত দিয়ে তৈরি হয়েছে দেশের গর্ব ঋদ্ধিমান সাহা, কামাল হাসান, দেবব্রত দাস,
আরও অনেক নাম তার তালিকায় রয়েছে, তবে এই মানুষটি কিন্তু প্রচার বিমুখ ছিলেন একেবারেই। আজ অনেকবার অনুরোধের পর, অনেকগুলো ডেটের পর আজ দাদাকে কিন্তু আমরা পাশে পেয়েছি, অনেক কষ্টে, অনেক ব্যস্ততার মাঝে। যেই প্রসঙ্গে আমরা ছিলাম, তার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে বলি যে আমাদের আজকের এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হলে 0353246192 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা আজকের এই অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারেন আগামীকাল বেলা 1টায়, অর্থাৎ রবিবার বেলা 1টায় সিসিএন বিনোদনের চ্যানেলগুলো যে রয়েছে তাতে কিন্তু আপনি দেখতে পারবেন, এবং তার সাথে ফেসবুকের লাইভের পাতায়, অর্থাৎ বিনোদন লাইভের পাতায় আপনি যে কোনো সময় রেকর্ডেড অনুষ্ঠানটিও দেখতে পারবেন। রিপিট হবে আগামীকাল বেলা 1টায়। আর আজ 40 মিনিটে লাইভে আমরা ছিলাম, আর কিছুটা সময় আমাদের হাতে রয়েছে। চটপট এবার দাদার কাছে প্রশ্নতে চলে যাই। দাদা একটু আগে রিচা ঘোষের নাম বলছিল, যে দেশের আরও এক গর্বের, আমাদের শহর শিলিগুড়ির একজন খেলোয়াড়। তো মেয়েদের ক্ষেত্রে রিচা ঘোষও অনেকটা মানে আমাদের পথ দেখিয়েছে। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি যে আপনার তো অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টার, যেটা অনেক পুরনো, বহু শহর শিলিগুড়ির এক জনপ্রিয় ক্রিকেট কোচিং ক্যাম্প, যেখানে আপনি বহুদিন থেকে একেবারে ভীষণ মন প্রাণ ঢেলে সেখানে সেই কারিগর হিসেবে আপনি তৈরি করেছেন। এবার বলি, এই যে মেয়েদের আপনার ক্রিকেট কোচিং ক্যাম্পে মেয়েদের সুযোগ সুবিধা রয়েছে কি, বা মেয়েদের ক্ষেত্রে কতটা এই পথ সুগম, কিভাবে এগিয়ে যেতে পারে, কতটা সফলতা রয়েছে? আমারও মেয়ে রয়েছে, আমি চাইলে কতটা দিতে পারি কিনা, কি কতটা পথ রয়েছে, কিভাবে এগিয়ে যেতে পারে একটু যদি বলেন। মেয়েদের তো অবশ্যই দেওয়া যেতে পারে, তারা কিরকম রয়েছে, মানে মেয়ের সংখ্যা কিরকম? মেয়ের সংখ্যা এক সময় অনেক ছিল, তারা মেয়েদের বিভিন্ন রকম খেলার ব্যাপারে তারা কলকাতা বেস্ট হয়ে যায়, এখানে ম্যাচ খেলার সুযোগ কম, তাদের এখানকার মেয়েদের চেষ্টা করা হচ্ছে যে আগামী দিনে মেয়েদেরও যাতে টুর্নামেন্ট হয়। কলকাতা বেশ বিভিন্ন রকম যখন টুর্নামেন্ট হয় তারা ওখানে থাকে, অজস্র মেয়ে ছিল, তারা খেলার জন্য এদিক ওদিক। একটা বোধহয় ফোন কল ঢুকেছে, আমি একটু বাদে ঢুকছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? ম্যাডাম নমস্কার, আমি শোভন কথা বলছিলাম। হ্যাঁ বলুন। জ্যোতিনগর শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন বলুন। নমস্কার, এবং জয়ন্ত বাবুকে আমার তরফ থেকে নমস্কার। 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 আমার অ্যাকচুয়ালি ওনার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে আজকের দিনে আমরা যে জেনারেশনটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানটাতে খেলাধুলার যে প্রভাবটা আছে সেটা আমরা আগের মতো অতটা প্রভাব বিস্তার করে উঠতে পারি না, সম্ভবত আমাদের সময়ের জন্য হতে পারে বা অন্য কিছু। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে, আমার নিজের একটি ছোট 7 বছরের মেয়ে আছে, আমি যদি তাকে এই যে আমাদের যে মোরাল দিকটা একটা সময় আমরা নিজেদের খেলাধুলার মাধ্যমে তুলে উঠতে পারতাম, সেটা এখন যদি তাদেরকে করে দিতে চাই, তো সেটা আমরা কিভাবে করে উঠতে পারি? কারণ আমরা এখন তাদেরকে সেরকম পরিবেশ খুব একটা দিয়ে উঠতে পারি না। এখন কি আমরা তাদেরকে, আমি যেহেতু কন্যা সন্তান আমার, তো আমি তার জন্য কি এরকম একটা ভাবনা চিন্তা রাখতে পারি? একদম আপনি সাথে থাকুন আমাদের, কারণ আমরা কিন্তু এরকম মেয়েদের কতটা স্কোপ রয়েছে এই বিষয়ে আলোচনাতে ছিলাম দাদার সাথে। একদম একদম সাথে থাকুন, ধন্যবাদ, আমরা আলোচনায় রয়েছি। হ্যাঁ, এবার আপনার প্রশ্ন সঠিক প্রশ্ন, আপনার যে সদিচ্ছা সেটাকেও আমি সাধুবাদ জানাচ্ছি। তবে যেটা আমি বলবো, যেটা আপনি বললেন যে অবশ্যই পরিকাঠামো এবং পরিবেশ, এবং সাথে ইনফ্রাস্ট্রাকচার, যে জায়গাটায় যে আপনার যে কন্যা বলছেন তাকে যেখানে পাঠাবেন, অবশ্যই সেই জায়গাটা দেখবেন যে সেই জায়গাটার পরিবেশ কেমন, পরিকাঠামো কেমন, এবং যাতায়াতের কেমন সুবন্দোবস্ত আছে সেই জায়গায়, এগুলো দেখবেন। ইনফ্রাস্ট্রাকচার দেখবেন, সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার বলতে তার খেলার পিচ, আদার্স কিছু সব যেগুলো ঠিকঠাক আছে কিনা, সেরম জায়গা বিচার করে। এবং অবশ্যই আপনি এটাও ভাববেন, যেমন আমাকে প্রশ্ন ছিল, সোমা আমাকে প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম যে এটা খেলাধুলো পড়াশোনারই একটা বিরাট বড় অঙ্গ। কেননা একটা টিচার যদি কোনো ছাত্রকে যদি ভুল কিছু পরামর্শ দেয়, শিক্ষা দেয়, কোনো ফর্মুলা যদি ভুল শেখায়, এটা যেমন একটা ক্রাইম, তেমনি খেলাধুলার ক্ষেত্রেও অন্তত যদি তাকে ভুলভাবে গাইড করা হয়, অন্তত এটাও একটা ক্রাইম। আমি এই জন্য বলি, যারাই তুমি কোচিংয়ের মধ্যে তাকে তুমি আগে শিক্ষিত হয়ে তুমি তৈরি হয়ে করো। সেজন্য এমন জায়গা দেখে আপনার কন্যাকে সেখানে দেওয়া উচিত যার পরিবেশ, পরিকাঠামো এবং ইনফ্রাস্ট্রাকচার ভালো, ডিসিপ্লিন জায়গা, সে জায়গায় দেবেন। নিশ্চয়ই আপনার যে সদিচ্ছা আছে সেটা পরিপূর্ণতা লাভ করবে, এই আশা আমি রাখছি।
আর এটা কিন্তু আমরা এখনই আলোচনায় ছিলাম যে মেয়েদের ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা রয়েছে, এগিয়ে যাওয়া রয়েছে। দেখুন তার সাথে সাথে এই অভিভাবকের ফোন এলো, তার মানে কিন্তু অভিভাবকদের মধ্যে এবং অভিভাবিকাদের মধ্যে সকলের মধ্যে মেয়েদেরকেও কিন্তু এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়ার মতো ইচ্ছে রয়েছে। আর তার উদাহরণ তো আমরা রিচা ঘোষকে পেয়েছি। তো আমরা যেই প্রসঙ্গে ছিলাম, আশা করি উনি বুঝতে পেরেছেন নির্বাচনটা একটা বড় ব্যাপার, তার সাথে মেয়েদের কি কি স্কোপগুলো রয়েছে, কতটা এগিয়ে যাচ্ছে, আমরা এই প্রসঙ্গে ছিলাম। হ্যাঁ, তারপর তারা কলকাতায় গিয়ে বিভিন্ন ম্যাচগুলো খেলার জন্য তারা হয়তো এখানে শুরু করে তারপরে কলকাতা যায়। বড় কলকাতায় গিয়ে নিশ্চয়ই সবাই তো সে ধরনের ঘরের সন্তান না যাদের পক্ষে সবকিছু মানে বহন করার সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, সে একটা ব্যাপার আছে। তারা ম্যাচ খেলার জন্য সেখানে যায়। শিলিগুড়িতে খেলা শিখেছে, তৈরি হয়েছে, ভালো খেলেছে, এরকম অজস্র মেয়েরা আছে যারা এই মুহূর্তে কলকাতায় কিছু মেয়েদের একটা ক্লাব লিগ তৈরি হয়েছে। শুরুয়াত প্রথম বছর যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে মেয়েদের ক্লাব, মানে যেমন ছেলেদেরও যেমন লিগ হয় কলকাতায় সিএবির ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে, তেমনি মেয়েদেরও এরকম টুর্নামেন্ট শুরু হয়েছে যেখানে ডিভিশন দুটো আছে। শিলিগুড়ির অজস্র মেয়ে সেখানে অংশগ্রহণ করছে। সেটা যেমন, তেমনি যেটা আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে বলবো একটা আমাদের গর্ব, শিলিগুড়ি না উত্তরহারা, ভারতবর্ষ পৃথিবীতে আমাদের যার নাম রিচা ঘোষ, আমরা গর্ব অনুভব করি যে শিলিগুড়ির মতন জায়গাতে একটি মেয়ে সে তার নিজের প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তি এবং সে আজকে যে জায়গায় পৌঁছেছে আমরা গর্ব অনুভব করছি। সুতরাং আমিও বলবো যাদের সন্তানরা, মেয়েরা যারা আপনারা অভিভাবকরা যেরকম বললেন, যদি ক্রিকেটের মধ্যে, যদি আমি যেটা ক্রিকেট নিয়ে যখন আমি বলছি, যে কোনো খেলায় আপনি অবশ্যই তাকে ইনভলভ করবেন। যদি ক্রিকেটে হয় অবশ্যই ক্রিকেটে ইনভলভ করবেন। যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে পরিকাঠামো, পরিবেশ, ডিসিপ্লিন কেমন জায়গা, সেগুলো দেখে কেমন গাইডেন্স, কে গাইড করছে, সেগুলো দেখে আপনি নিশ্চয়ই আপনার সন্তানকে সেখানে দেবেন। এবং অবশ্যই রিচার কথা মাথায় রেখে এগোনো, আপনি তাকে বলবেন যে রিচার মতন যদি কেউ একজন এই জায়গায় যেতে পারে তুমি কেন পারবে না, সেইটা মাথায় রেখে আপনার সন্তানকে বলবেন। নিশ্চয়ই আপনার সন্তান আগামী দিনে একটা জায়গায় পৌঁছতে পারবে। তবে এটাও আমি বলে রাখি যে প্রত্যেকে রিচার মতন না হতে পারলেও অন্তত একটা ক্রিকেটার ভালো তৈরি হবে, ভালো পরিবেশে মানুষ হয়ে ভালো মানুষ তৈরি হবে, এটাকে আমি একদম 100% গ্যারান্টি দিতে পারি। একদম ভীষণ ভালো এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের আরও একবার বলি, আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে হলে 0353246192 এই নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে রয়েছেন জয়ন্ত ভৌমিক, যিনি উত্তরবঙ্গের ভাইদা নামে পরিচিত, যার হাতে তৈরি হয়েছে অজস্র নক্ষত্র, যাদের জন্য কিন্তু আমরা গর্ববোধ করি। তার মাঝে আমরা ঋদ্ধিমান সাহার কথা একটু ছোট করে বলি। ঋদ্ধিমান সাহার সাথে তো আপনার যোগাযোগ সরাসরি রয়েছে, এই মুহূর্তে তো কলকাতায় রয়েছে, তাই তো? ও কলকাতায়, ওর শিলিগুড়ি বাড়ি হলো শক্তিগড়ে। ও তার চাকরি, তার খেলাধুলা লাইফে সে কলকাতায় তাকে স্টেবল করতে হয়েছে। সে কলকাতায় থাকে, অবশ্যই যোগাযোগ হয়, রেগুলার না হলে অল্টারনেট ডে যোগাযোগ হয়, এবং খেলাধুলো সম্বন্ধে এখনও যোগাযোগ হয়, তার সুবিধা অসুবিধার সম্বন্ধে যোগাযোগ হয়, কি করণীয় আগামী দিনে সে নিয়েও কথা হয়। শিলিগুড়ির আগামী দিনে ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা হয়, হ্যাঁ, কি করে ডেভেলপমেন্ট করা যাবে, সবসময় তার ইচ্ছা সেরকম আছে, সেগুলো সবসময় ভাবে। আমিও যেমন ভাবি, তার সাথে আলোচনা করি। একদম প্রতি মাসে অন্তত বা 2 মাস অন্তর একবার শিলিগুড়িতে সে আসে নিজের বাড়িতে, এবং খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন জায়গায় ও যুক্ত যেগুলো আছে সেখানে যায়। এবং ও চায় যে শিলিগুড়ির থেকে প্রতিভাবান ছেলেমেয়েরা যাতে সে ধরনের সুযোগ সুবিধা পায়, নিজেদেরকে মেরে ধরতে পারে, তার জন্য যতটুকু করার সে সবসময় সে উদ্গ্রীব হয়ে থাকে। আচ্ছা, আমরা একটু স্ক্রিনে আপনার কিছু বিভিন্ন বিষয়ে যে দক্ষতাগুলো রয়েছে, যেখানে যেখানে আপনি গেছেন, আমরা একটু স্ক্রিনে দর্শকদের জন্য সেটা তুলে ধরতে চাই। এখানে আমরা আপনাকে পেয়েছি, এটা হলো আইপিএল এর সূচনা। আচ্ছা, যখন আইপিএল শুরু, কেকেআর টিমে যখন প্রথম সুযোগ হয়, দেবব্রত দাস ও ঋদ্ধিমান, এটা সোনার বাংলা হোটেলে আমি গিয়েছিলাম। আমি জানতেও পারছিলাম না যে ওরা দুজন কেকেআর টিমে সুযোগ পেয়েছে প্রথম বছর। এটা কেকেআর টিমের সোনার বাংলা হোটেলে, ওদের হোটেলের রুমে বসে আলোচনা করছি যে খেলাধুলা নিয়ে। দেখতেই বুঝতে পারছেন যে ছবিগুলো কত এখনকার সাথে কত তফাৎ। এটা হলো কালীঘাট ক্লাবের একটা কোচিং সেন্টার যে উদ্বোধন করেছিল ও পিছনে। এই মুহূর্তে অন্য জায়গায় এখন পুলিশ সেখানে একটা, এখান থেকে অন্য জায়গায় ওই পিছনের কোচিং ক্যাম্পে কালীঘাট, এটা কালীঘাট টেন্টে, যেখানে আমি আমার ক্রিকেট জীবনের অনেকটা অতিবাহিত করেছি। সেই ক্লাবে এই ছবি, ওদের সাথে বসে, সবই খেলোয়াড়, আমার ছাত্র এবং আমার ক্লোজ খুব এরা।
এটা হলো ঋদ্ধির একটা ক্যাচ, যেটা হলো Catch-এর টেরিফিক ছবি, ক্যাচ ধরছিল। ও তারই একটা ছবি যেগুলো আমাকে শেয়ার করে সবসময়। ও দেশে বিদেশে যেখানেই থাকে ও যখন খেলতো সবসময় আমাকে শেয়ার করতো। সে গ্যারি ক্যাটসনে এটা ক্লাবের মাঠে ও উইকেট কিপারদের কিছু ড্রিল শেখাচ্ছে, কিছু প্র্যাকটিসের সেশনে, যে কিভাবে কিপিং করতে গেলে বাচ্চাদেরকে জুনিয়রদের দেখাচ্ছে, তার ফুটওয়ার্ক এবং গ্রিপিং সম্বন্ধে সে আলোচনা করছে। সেটারই একটা ছবি এটা। এটা সেম, যে হাতের পজিশন কি হবে উইকেট কিপারদের বোঝানো হচ্ছে, যে ঋদ্ধি তো এটা কি আমাদের শহর শিলিগুড়িতে, আর ঋদ্ধি তো অ্যাজ এ উইকেট কিপার তো সে আমার বলার না, তার গ্লাভ ওয়ার্ক এবং কিপিং পৃথিবীর শ্রেষ্ঠ উইকেট কিপার সবাই বলছে, তার গ্রিপিং এবং তার ফুটওয়ার্ক সম্বন্ধে তারই ছোটদেরকে শেখানো হচ্ছে। এটা হলো এখানে কামাল হাসান, ঋদ্ধিমান আর পার্থসারথী ভট্টাচার্য, আমাদের ক্লাবের যে ফ্লাড লাইট ওপেন হয়েছিল, যে সৌরভ গাঙ্গুলি এটা ওপেন করে দিয়েছিলেন, সেই পুরনো সেই ছবি, সেই মাঠে আমরা একসাথে আমার ছাত্রদের সাথে ফ্লাড লাইট ওপেন মানে সুন্দর সন্ধিক্ষণে একসাথে সকল ছাত্রদের সাথে তার প্রিয় স্যার। এটা একটা ফেলিসিয়েশনে আমাকে এখান থেকে এই কলেজের এখানে একটা ফেলিসিয়েশনের একটা ছবি, জাস্ট অনেকগুলোর মধ্যে একটা ছবি, পুরনো ছবি একটা। তারপর এটা ক্লাবের মাঠে ঋদ্ধি এসেছিল, প্র্যাকটিস মাঠে, জাস্ট সন্ধ্যেবেলা একটা আলোচনার মধ্যে একটা জাস্ট একটা ফটো সেশনের একটা ছবি। এটা অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টারে কিন্তু ঋদ্ধিমানের আসার একটি ছবি। এটা হলো একটা খুব মানে ইন্টারেস্টিং। এটা হলো ঠিক ওর বিয়ে করতে যাওয়ার আগে, বরযাত্রী যাওয়ার আগে, ওর বাড়িতে এটা ছবি, জাস্ট বেরোনোর আগে। সব আমার স্টুডেন্ট, আমার ছাত্র এবং ঋদ্ধি ওই বলেছিল, ভাইদা একটা ছবি তুলে রাখি, এই ছবি তো আর পাবো না, যে আমি যাচ্ছি একটা বিরাট কাজে, তার ছবি একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম। সে তার ছবি এটা। এটা ক্লাব মাঠে, এটা ক্লাব ঘরে, এটা ও এসছিল সেই ছবি। বাচ্চাদের উৎফুল্লতা, সব ছোট ছোট বাচ্চা এরা। এই বাচ্চাগুলো তো এখন শিখছে, এখন শিখছে, বড় হয়েছে কিছুটা, অনেকে ভালো খেলছে। এই ক্লাবের মাঠের ছবি এটা। ও এসছিল জাস্ট প্র্যাকটিসের ড্রেসে, নিজে প্র্যাকটিসও করেছিল মাঠে। কত বছর বয়স থেকে ঋদ্ধিমান আপনার কাছে শিখেছে? 10-11। আচ্ছা। সেই যেবার ও বাংলা ছেড়ে চলে গিয়েছিল, আমাকে যথেষ্ট আমাকে ফটোগ্রাফাররা বলে, আপনাদের জার্নালিস্টরা বলেছিল যে ও যেন না যায় সেখানে। আমি বলেছিলাম যে ওকে বুঝিয়েছিলাম, বাট ও একটু অনড় ছিল, ওর এতটা আঘাত লেগেছিল, বেঙ্গল ছেড়ে চলে গিয়েছিল। সেটাই আর কি, সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ। আমার সিদ্ধান্তকে ও করেনি। এটা আমি এবিপি আনন্দ আর তাদেরই একটা অফিসার চয়েসের সালাম বেঙ্গল, উত্তরবঙ্গের একটা অ্যাওয়ার্ড আমাকে দিয়েছিল এই তথ্য কেন্দ্রে। সেখানে তখনকার ছবি এই দীনবন্ধু মঞ্চে। এই ওরা এটা এবিপি আনন্দের ছিল। এই যে তোমারে সালাম, এটা আমার কাছে একটা ভালো সালাম, আমরাও কিন্তু কর্নিশ জানাচ্ছি এই প্রেক্ষাপট থেকে। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল এদের এই প্রোগ্রামটা। এটা আমাকে সদ্য সিনিয়র সোসাইটির লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা স্পোর্টসের উপরে, ক্রিকেটের উপরে আমাকে জাস্ট এই 23শে মার্চ আমাকে এটা দিয়েছে, মানে করেছে, ফেলিসিটেট করেছে আমাকে। এটা কলকাতা ক্রিকেট দর্পণ, এটা বড় সংস্থা একটা। এরা আমাকে ওই লাইফ টাইম অ্যাচিভমেন্টে বলা যায় এটা। ওরা এই 22 সালে আমাকে দিয়েছে কলকাতায়, সোদপুরে আমাকে ডেকে আমাকে ওখানে একটা ফেলিসিটেশন প্রোগ্রাম আমাকে এটা প্রদান করেছিল ওরা। তাহলে আপনারা দেখলেন, আমরা কিন্তু পর্দায় কিছু কিছু ঝলক তুলে ধরতে পারলাম, পুরোটা নয়, কারণ পুরোটা তো এইটুকু লাইভে তুলে ধরা যায় না। একেবারে সময় শেষের দিকে আমি একেবারে একটা জাস্ট শেষ প্রশ্ন করে অনুষ্ঠানকে শেষ করব, যে এই ক্রিকেটের ক্ষেত্রে যেহেতু পার্টিকুলার আপনি ক্রিকেটটা নিয়ে গিয়েছেন, এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন খেলোয়াড়দের, আমাদের গর্বের মানুষদের, তো এই ক্রিকেটের সাথে যুক্ত থেকে চাকরির ক্ষেত্রে ছেলেমেয়েদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, কোথায় কোথায় তারা চাকরিরত হতে পারে? অবশ্যই চাকরির তো সুযোগ সুবিধা আছে। যদি বলি আপনাকে, যদি আমি বলি যে এই যে আমার যত স্টুডেন্ট দেখলেন, তার মধ্যে
90% সবাই সরকারি চাকরি করে, হয় রাজ্য সরকার না আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। বাট এই মুহূর্তে খেলোয়াড়দের চাকরির ক্ষেত্রে আমি কিছুটা ভাটা দেখতে পাচ্ছি। চাকরির সব ক্ষেত্রেই ভাটা। খেলোয়াড়দের হয়তো চাকরি নেই বলবো না আমি, কিন্তু সে আগের মতন অতটা সুযোগ সুবিধার এখন কিছুটা খামতি দেখতে পাচ্ছি, অনেকটা কমে গেছে। নিশ্চয়ই আগামী দিনে সরকার গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করছে যে খেলোয়াড়দের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় কিনা, তবে নিশ্চয়ই করবে। যাদের স্টুডেন্ট যারা খেলোয়াড় তাদেরও নিশ্চয়ই আশা থাকে যে খেলতে খেলতে একটা নিশ্চয়ই তাদের লাইফ যদি খেলার মধ্যে তারা ইনভলভ হয়ে গেছে, তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে এটা একটা অবশ্যই থাকা জরুরি। সেটা একটা যেমন এই যে আপনি যার কথা কামাল, দেবব্রত, ঋদ্ধিমান, কে না প্রত্যেকে ইপু সাহা প্রত্যেকেই সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট, ও সৌগত দত্ত সবই সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের সব চাকরি করে। এবং আগামীতে আমি সে চাকরি সুযোগ সুবিধা আছে, সেটা এই মুহূর্তে কিছুটা কম হলো, আগামী দিনে নিশ্চয়ই হবে এই আশা আমি রাখছি সব সময়। এবং জানি না সময় কতটুকু আছে, তবে এতটুকু বলবো ইনফ্রাস্ট্রাকচার শিলিগুড়ির ক্ষেত্রে একটা আমি এখানে বলবো যে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একদম। এবং যেটা বলবো যে মাঠের ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করতে বলবো যে একটা এর মধ্যে আলোচনার সময় আমাদের মাননীয় মেয়র গৌতম দেব, আমি গৌতম দাই বলি, আমার খুব কাছের মানুষ, আমি সেখানে নিজের থেকে বলছিলেন যে একটা ক্রিকেটের একটা ম্যাচ খেলা সারা বছর একটা ক্রিকেটের জন্য একটা জায়গা জরুরি, সেটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে। আমার খুব ভালো লেগেছিল, আমি খুব খুশি যে তার মাথার মধ্যে ধরনের চিন্তা ভাবনা আছে। নিশ্চয়ই সেরকম সুযোগ হলে আমাকে বললে আমি সব সময় সেভাবেই করবো। কেননা গৌতম দাও জানে, সিএবিও জানে আমরা এর মধ্যে একটা মাঠ, যেটা বসুন্ধরা সুজিত রাহার সহযোগিতা আমরা একটা মাঠটাকে ডেভেলপ করেছি, যেখানে প্রেসিডেন্ট এসেছিল সিএবির স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির দাদা, সে মাঠে এসে মাঠ দেখে অ্যাপ্রিসিয়েট করেছে যে দারুণ গ্রাউন্ড, দারুণ উইকেট। তাহলে নিশ্চয়ই করতে পারি আমরা, বা আমার সেই ধরনের যোগ্যতা আমি আছি। এই যে বললাম আমি প্রচার বিমুখ, আমি যে কিউরেটিং জানি সেটা আমি বলি না কাউকে, বাট আমি শিলিগুড়ির স্বার্থে, শিলিগুড়ির ভালো স্বার্থে আমি আমাকে যদি একদম আমাকে যদি একটা ফোন কল এসেছে, আমরা একটু ধরে নিচ্ছি। হ্যালো, কে আছেন? লাইনটা কেটে গেল, ফোন কল এসেছিল। ঠিক আছে, আমরা আবারও পরের ফোনের জন্য অপেক্ষায় থাকবো। তবে আজকে সময় একেবারে শেষের দিকে, সেই কারণে আমরা আজ বিদায় নেব। তবে আরও অনেক প্রশ্ন উত্তর রয়েছে বুঝতে পেরেছি, চেষ্টা করব। ফোন কলটি বোধহয় আবারও ঢুকেছে, আমরা একটুখানি অপেক্ষা করছি। তবে আমরা আরেকবার বলি, আজকের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে রবিবার বেলা 1টার সময়। এই রবিবার বেলা 1টার সময় আপনারা কিন্তু আজকের এই অনুষ্ঠানটি মিস করে গেলে দেখতে পারবেন। হ্যালো, হ্যাঁ, আমার নাম রাশেদ। হ্যাঁ বলুন। আমি পেশায় শিক্ষক একজন। একদম। তো আমার জয়ন্তদাকে একটা কোয়েশ্চেন রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন। যে ছোটবেলা থেকে যেই বাচ্চারা খেলাধুলো করে, তো তাদের বাড়ি থেকে বলা হয় যে খেলাধুলোটা করলে নাকি পড়াশোনায় ক্ষতি হয়। তো আমার জয়ন্তদার কাছে প্রশ্ন এটাই যে উনি এই ব্যাপারটা কিভাবে দেখেন, খেলাধুলো কি সত্যি পড়াশোনাকে ক্ষতি করছে, নাকি এটা পড়াশোনাকে আরো আপলিফট করছে? আমরা আলোচনায় ছিলাম এটা নিয়ে। একদম একদম খুবই ভালো কোশ্চেন, এবার এটা কমন কোশ্চেন। আমি সব সময় বলবো যে খেলাধুলো একটা পড়াশোনার, একটা এডুকেশনের একটা মেন পার্ট। খেলাধুলো করলে পড়ার ক্ষতি হবে, এ ধরনের অনেক অভিভাবক আমার সাথে এরকম প্রশ্ন নিয়ে এসেছিল যে পড়ার ব্যাপারে আমি এতটুকু বলবো, খেলাধুলা করলে কোনো পড়াশোনার ক্ষতি হতে পারে না। এরকম এই মুহূর্তে সময় নেই, আমার কাছে অজস্র এর ধরনের এক্সাম্পল আমার কাছে আছে, যারা এখন এই মুহূর্তে বিদেশে আছে, খেলাধুলা করার সুবাদে বিদেশে আছে, তারা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, তারা রেগুলারাইজ খেলতো। এটুকু অভিভাবকদের বলবো, সে যে কোনো খেলা হোক, দাবা থেকে যে কোনো খেলার মধ্যে আপনার সন্তানদের যুক্ত করুন। খেলাধুলা করলে মস্তিষ্কের বিকাশ ঘটে, শারীরিকের সুস্থতা বাড়ে, শরীর সবল হয়, সুস্থ হয়, মন ভালো হয়, সবার সাথে মেশার সুযোগ হয়, বাচ্চাদেরকে আরো মনে সব জায়গায় যদি তারা মিশতে পারে, একদম একদম তাতে পড়াশোনার কোনো ক্ষতি হতে পারে না। বরঞ্চ আপনি দেখবেন এই খেলাধুলার মাধ্যমে তার পড়াশোনার রেজাল্ট দেখবেন আগামী দিনে সে নিশ্চয়ই আরো বেটার করবে। অবশ্যই একটা জিনিস করতে হবে, তাকে দুটো পার্ট আলাদা করতে হবে। খেলার মাঠে যখন যাবে খেলার জায়গায় খেলবে, পড়ার জায়গায় তাকে পড়ার জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। মাঝখানে যেসব জিনিসগুলো থাকে, যেগুলোকে আমি বলেছি এই মোবাইল বা আদার জিনিস, সেই জিনিসগুলোকে বন্ধ রেখে এই দুটাতে কনসেন্ট্রেট করলে নিশ্চয়ই খেলাধুলা করলে পড়ার ক্ষতি হবে না। এই কনসেপ্ট যদি কেউ করে থাকেন সেটা আমি বলবো ভুল। আপনারা
আমার অন্তত এই অনুরোধটা রাখবেন, অভিভাবকদের কাছে অনুরোধ করছি যে আপনার সন্তানদের যে কোনো খেলতে খেলার চাইলে মধ্যে তাদেরকে অবশ্যই মাঠমুখী করুন, এটা তাতে কিন্তু একটা বড় ভবিষ্যৎ বার্তা, তার জন্য অনেক উজ্জ্বল হবে। আচ্ছা, সময় একেবারে শেষের দিকে, লাস্ট টাইম একটা কথা বলতেই চাই, শুরুতে বলেছিলাম যে নেভার সে নো, নেভার সে আই ক্যান নট, ফর ইউ আর ইনফিনিট, অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং, তাই তো? একদম স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিল, আর এই কথাটার পুরো বার্তাটাকেই আজ কিন্তু তুলে ধরলেন জয়ন্ত ভৌমিক। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, জানি আরো প্রশ্ন উত্তর বাকি রয়ে গেল, আরো একটি পর্বে দাদাকে পাবো, অনুরোধ করেই দিলাম দর্শকদের একেবারে ওপেন স্ক্রিনে। অজস্র কোশ্চেন ছিল, আমি মনে করি আরো অনেক প্রশ্ন উত্তর ছিল, তো আরো একটি পর্বে তাই পাবো। সুতরাং আজ আমরা বিদায় নিই, আর আমাদের আজকের বিদায় নেওয়ার সাথেও আমাদের অনুষ্ঠানটি কিন্তু থেকে যাবে কোথায়, সিসিএন বিনোদনের ফেসবুক পেজে যে কোনো সময় আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে, ধন্যবাদ জানাই আরো একবার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন। না আবারও আগামী শনিবার এই সেটে আপনাদের সাথে কথা হচ্ছে। শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।